সত্যায়তনের ইতিবৃত্ত প্রকাশ পূর্বে পাণ্ডুলিপিটি বেশ কয়েকবার পাঠ করেছিলাম। পাঠের সময় বেশ কয়েকটি উল্লেখিত ঘটনায় দৃষ্টি আটকে যেত। তার মধ্যে একটি ছিল সপ্তর্ষি ও পরমমাতার শেষ সাক্ষাৎ। পূর্ব নির্ধারিত এই দিব্য সাক্ষাতে সর্বোচ্চ সংবেদনায় ঘটেছিল সমানংমন সহচিত্ত মেষাং সমানেন বহুবিষাজুহুমি হয়ে সর্বোচ্চ শক্তিপাত। শবরীর মতো প্রতীক্ষারত যেরূপ পরমমাতা, তেমনি সন্ন্যাসী তার কর্তব্যে নিঃসংশয়। এই দিব্য প্রেমের মাধুর্যতায় আছে মানব ধর্মের শ্রেষ্ঠ বার্তা। কি আশ্চর্য! ভাই শৈলেন চক্রবর্তী সেই ঘটনার উপস্থাপন করতে গিয়ে এক অপূর্ব উপলব্ধিতে ভরে গিয়ে আনন্দাশ্রুতে ভারাক্রান্ত হয়েছেন। উচ্চ আধার ছাড়া এরূপ উপলব্ধি কেহ করতে পারে না। আমাকে সে অনুরোধ করেছিল তার আবেগোচ্ছল অংশটি বাদ দিয়ে ভিডিওটি করতে, কিন্তু তা করলে সত্যের সাক্ষী হওয়া থেকে যে অন্যান্য সত্যাশ্রয়ী ভাইয়েরা বঞ্চিত হবে, তাই কোনরূপ এডিটিং ছাড়াই ভিডিওটি প্রকাশ করলাম। শ্রী মধুসূদন, সত্যায়তন মহামন্দির। ধন্যবাদ। সত্যায়তন মহামন্দিরের ইতিবৃত্ত আপনারা শুনছেন পর্বে পর্বে। সত্যায়তন মহামন্দিরের পূর্বতন আচার্য শ্রদ্ধেয় মৌনীশ নারায়ণ চট্টোপাধ্যায় লিখিত সত্যায়তনের ইতিবৃত্ত, এই বইটি থেকে আমরা ধারাবাহিকভাবে পাঠ করছি। আমরা ছিলাম দ্বিতীয় পর্বের দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় পর্বে, যেখানে শ্রী সপ্তর্ষির কন্যা উমা প্রথমবার সত্যায়তনে এসে আবার কলকাতা ফিরে গেছে, এইখানে শেষ করেছিলাম। আজ দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় পর্ব। উমা কলকাতায় মায়ের কাছে ফিরে গিয়ে আশ্রমে সব কথা বলল। গুরুমা বলেছিলেন, না রে, আমার আর দেখা হবে না, তোর বাবা না নিয়ে গেলে কি করে যাব? যাই হোক, হয়তো শ্রীমৎ সপ্তর্ষি এ বিষয়ে পত্নীকে কখনো কিছু বলেননি, যদিও তাঁর সঙ্গে যোগাযোগ বজায় ছিল, একথা আগেই বলেছি। কলকাতায় গেলে শ্রীমৎ সপ্তর্ষি পরিবারের সঙ্গে দেখা করতেন, কিন্তু রাত্রিবাস করতেন না। উমার প্রথমবার সত্যায়তনে আসার সময়ে সে স্কুলে ভর্তি হয়ে গেছে। গুরুমা বাগবাজার থেকে পরে শ্যামবাজারে রাজপল্লব স্ট্রিটে বাসা নেন এবং সেখানেরই কোনো স্কুলে উমাকে ভর্তির চেষ্টা করেন। সেখানে চণ্ডীমার কথা আগেই বলেছি। একদিন গুরুমা চণ্ডীমার সঙ্গে উমা সহ বাসা থেকে কিছুটা দূরে একটি স্কুলে উমাকে নিয়ে গেলেন। উমা বাড়িতেই পড়াশুনো করত, তখন তার বয়স 7-8 বছর হবে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা বললেন যে তাদের স্কুলে এখন ভর্তি হবে না। ওনারা অন্য রাস্তা ধরে ফেরার সময় চণ্ডীমার নজরে পড়ল আরেকটা স্কুল। উনি বললেন, চলো মনোরমা, একবার ঢুকে দেখি উমার কিছু হয় কি না। সেটি ছিল শ্যামবাজার মিশনারি ডাফ স্কুল। যাই হোক, ওখানে ভর্তি হয়ে গেল প্রথম বি শ্রেণীতে। কথায় কথায় জানা গেল উমারা যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িওয়ালার বাড়িতে ওই স্কুলের হেডমিস্ট্রেসের যাতায়াত আছে। শুনে গুরুমা নিশ্চিন্ত হলেন। এবার স্কুলে যাওয়া। স্কুল বসত সকাল 11টায়, কিন্তু উমা বই খাতা নিয়ে বাড়ি থেকে বেরোতো সকাল 9টায়। কাছেই স্কুল, কিন্তু এত আগে বাড়ি থেকে বেরোনোর দরকার কি? পাড়ায় রাস্তায় যারাই তাকে দেখত বলতো, ওই দেখো উমা স্কুল ঝাঁট দিতে যাচ্ছে। উমার রাগ হলেও বলার কিছু ছিল না। তার আরও কিছু সঙ্গী তো ইতিমধ্যেই স্কুলের পথে। উদ্দেশ্য স্কুল বসার আগে বেশ খানিকটা সময় একসঙ্গে খেলাধুলো করা। এই শিশু বয়সে খেলা করা একটা চিরন্তন সত্য, কিন্তু দুঃখের বিষয় এখন শহরাঞ্চলের শিশুদের আর এই সুযোগ নেই। নিজেদের খেলা, অভিভাবকদের শাসনের আড়ালে এই যে মুক্তি, তা বড়রা শিশুদের দিতে রাজি নয়।
তবে মহামন্দিরের প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনই দেখি কিছু ছেলে মেয়ে বেলা 9:30টায় এসে পৌঁছে যায় সেই চিরন্তন উমার মতোই। ইংরেজি 1934 সাল, 1340 সন। দোল পূর্ণিমার উৎসবের আগেই উমার বসন্ত রোগ হল। শ্রী পতিতপাবন ওদের দেখাশোনা করতেন। তখন টেলিফোন ছিল না, তবে বড় পোস্ট অফিসগুলিতে টেলিগ্রাম খুব তাড়াতাড়ি যাতায়াত করত। শ্রী পতিতপাবন টেলিগ্রামে খবর পাঠালেন আশ্রমে। শ্রীমৎ সত্তর্ষি টেলিগ্রাম মারফত জানালেন যে সামনে উৎসব, তাই ওনার যাওয়া হবে না। সুতরাং শ্রী পতিতপাবনকেই ব্যবস্থাদি গ্রহণের আদেশ করলেন। সেই মতো শ্রী পতিতপাবন তাঁর গ্রামের কবিরাজকে নিয়ে এলেন। এদিকে গ্রামের মহিলারা ও আশ্রমস্থ সকলের কাছে উমার অসুস্থতার সংবাদ ক্রমে প্রচারিত হল। গ্রামের বিশিষ্ট বাড়ির মহিলারা অনেকেই আশ্রমের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন। শ্রী গুরুদেবের কাছেও তাঁদের অবাধ গতি ছিল। তাঁদেরই একজন ছিলেন দুর্গাদাস পাতশার বোন জুলি। উনি গুরুদেবের কাছে বেশি যেতেন এবং কথা বলতেন। সকল মহিলা এর আগে উমাকে দেখেছেন। তার বসন্ত হয়েছে শুনে সকলেই অল্প বিস্তর চিন্তিত, অথচ শ্রী গুরুদেবকে কিছু জিজ্ঞাসা করা যাচ্ছে না। শেষ পর্যন্ত জুলি সাহস করে শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, বাবা, শুনলাম উমার বসন্ত হয়েছে, আপনি একবার দেখতে যাবেন না? উত্তর হলো, উৎসব সামনে, আমি গেলে চলবে? ও পতিতপাবন দেখছে, ব্যাস এটুকুই। ওদিকে রোগশয্যায় অসুস্থ উমা পতির দাদাকে বারবার জিজ্ঞাসা করে বাবার কথা। উমা ছিল তাঁর খুবই আদরের। অসুখে বাবাকে দেখতে না পেয়ে তার ছোট্ট মনে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছিল। শ্রীমৎ সত্তর্ষি চিঠিতে উমাকে জানালেন, সামনে উৎসব, এসব ফেলে এখন গেলে সব গণ্ডগোল হয়ে যাবে। তুমি ধৈর্য ধরে থাকো মা, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। উৎসব শেষ হলেই যাব, আমাকে যেতে হবে। কবিরাজের সুচিকিৎসায় উমা ধীরে ধীরে সুস্থ হতে লাগল এবং উৎসবের কয়েকদিন আগেই উমা সুস্থ হয়ে উঠল। আর সেই দিনই গুরুমা জ্বরে পড়লেন। কাল তার নিজ নিয়মে চলে, কখন মৃত্যু আসবে তা সাধারণ কেউ বুঝতে পারে না। শ্রীমৎ সত্তর্ষি হয়তো জানতেন। উমা উঠে বসল আর গুরুমা রোগে পড়লেন। তাঁরও বসন্তের গুটি বেরিয়েছে। সেই কবিরাজ এলেন, দেখলেন, গম্ভীর মুখে শ্রী পতিতপাবনকে আড়ালে ডেকে বললেন, এই যে পদ্ম বসন্ত, কোনো চিকিৎসা নেই। উমা কান্নাকাটি করে বলছে, কবিরাজ কাকা, আমাকে যেমন তুমি ওষুধ লাগাতে, মাকেও লাগিয়ে দাও। কবিরাজ গম্ভীর হয়ে কিছুক্ষণ থেকে চলে গেলেন। তখন 1934 সালের সার্বজনীন শান্তিযজ্ঞ শুরু হয়েছে আশ্রমে। সব খবরাখবর নিয়ে টেলিগ্রাম পৌঁছল। শ্রীমৎ সত্তর্ষি পড়লেন। যারা আশ্রমের দায়িত্বশীল সত্যাশ্রয়ী ছিলেন, তাদের দু একজনকে শ্রীমৎ সত্তর্ষি খবরটা জানালেন। এছাড়া তার আর কোনো ভাবান্তর দেখা গেল না। আশ্রমিকরা সকলে উদ্বিগ্ন, কিন্তু উৎসব যথারীতি চলছে। শ্রী গুরুদেব তাঁর সম্পূর্ণ আধ্যাত্মিক মহিমায় উৎসবকে পরিপূর্ণ করে রেখেছেন, কোনো ভাবান্তর নেই। উৎসব ক্রমে সমাপ্তির দিকে চলেছে, আর ওদিকে গুরুমাও ধীরে ধীরে তার অন্তিম মুহূর্তের দিকে এগিয়ে চলেছেন। উমা অসহায় দ্রষ্টা মাত্র। সেবার উৎসব শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি 1934 সাল, বুধবার, বাংলা 16ই ফাল্গুন, 1340 সন। শেষ হয়েছিল রবিবার 20শে ফাল্গুন, 4ঠা মার্চ। সে সময় উৎসব 5 দিন হতো। সে বছরের অনুষ্ঠান সূচি ছিল 17ই ফাল্গুন বৃহস্পতিবার শান্তিযজ্ঞ শুরু এবং সন্ধ্যায় মহিলা সভা। 18ই ফাল্গুন শুক্রবার দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত নৃযজ্ঞ, জনসমূহের ভোজন সেবা, সন্ধ্যায় অভিনয়। 20শে ফাল্গুন রবিবার সকাল 11টায় প্রীতিভোজন, আশ্রমস্থ সকলে এবং ছাত্র শিক্ষক কর্মীবৃন্দ। বিকেল 5টা থেকে ধর্ম মহাসভা।
পরের দিন সকালেই শ্রী গুরুদেব জানালেন যে তিনি আজকের 11টা গোমো প্যাসেঞ্জারে কলকাতা রওনা হবেন। তখন আশ্রমে বাইরে থেকে আসা অনেক সত্যাশ্রয়ী রয়েছেন। সে আমলে উৎসবের পরেও অনেকে 2-4 দিন থেকে যেতেন শ্রী গুরুদেবের সান্নিধ্য লাভের জন্য। শ্রী গুরুদেব সকালেই শ্রী শশীকান্ত রানা, যিনি পরবর্তীকালে জঙ্গলপাড়ায় আশ্রম প্রতিষ্ঠা করেন এবং স্বামী প্রেমানন্দ নাম ধারণ করেন, তাকে ডেকে প্রয়োজনীয় কাজের নির্দেশ দিয়ে তাঁর যাওয়ার জন্য গাড়ি ঠিক করতে আদেশ করলেন। মুহূর্তে তাঁর কলকাতা যাওয়ার সংবাদ আশ্রমে ছড়িয়ে পড়ল। সেই জুলি পুনরায় কৌতূহলবশত শ্রী গুরুদেবের ঘরে এসে দাঁড়াতেই তিনি জিজ্ঞাসা করলেন, কি দরকার? এবার আর ফিরে যাওয়ারও উপায় নেই। কি আর করে সে? কুণ্ঠিত স্বরে বলল, একটা কথা জানতে এসেছিলাম। শ্রী গুরুদেব বললেন, বলো কি কথা? জুলি বলল, গুরুদেব, আপনি মেয়ের অসুস্থতার সময় বলেছিলেন পতিতপাবন দেখছে, তাহলে এখন তাড়াহুড়ো করে যাচ্ছেন কেন? শ্রী গুরুদেব বিরক্ত না হয়ে স্থির কণ্ঠে বললেন, মনোরমাকে আমার কথা দেওয়া আছে, তার কাছে আমায় যেতেই হবে। তার সঙ্গে আমার প্রয়োজনীয় কথা আছে। অর্থাৎ 5ই মার্চ 1934 সোমবার সকালে তৎকালীন গোমো হাওড়া প্যাসেঞ্জারে ছাতনা স্টেশন থেকে রওনা হলেন। ওই গাড়ির হাওড়া পৌঁছনোর সময় ছিল বিকেল 4টে। ওদিকে ওই দিন সকালেই গুরুমা উমাকে বললেন, আজ তোর বাবা আসবে। কিন্তু তাঁর বোধহয় সংশয় ছিল শ্রীমৎ সত্তর্ষি আসবেন কিনা। উৎসবের পরও তো অনেক কাজ বাকি থাকে। বিকেল গড়িয়ে সন্ধে হলো। গুরুমা দুঃখিতভাবে বললেন, উমা, তোর বাবা হয়তো আর এলো না, এবার আমাকে যেতে হবে। ভাবনা করিস না, পতিতপাবন তোকে দেখবে। উমা কেঁদে উঠল। তখন হাওড়া ব্রিজ পোলটুল ব্রিজ ছিল। বড় জাহাজ পার হলে ব্রিজ দুভাগে সরিয়ে দেওয়া হতো। জাহাজ চলে গেলে আবার জোড়া দেওয়া হতো। ওতে অনেক সময় লাগত। শ্রীমৎ সত্তর্ষি ঠিক সময় হাওড়া পৌঁছেও ওই ব্রিজ খোলা আর বন্ধের কারণে দেরিতে পৌঁছেছিলেন। উমা মায়ের কথা শুনে কেঁদে উঠল, আর তখনই শ্রীমৎ সত্তর্ষি ঘরে ঢুকলেন। উমা সচকিত হয়ে বলে উঠল, মা, বাবা এসেছেন। গুরুমা চোখ খুলে বললেন, তুমি এসেছ? আমি অপেক্ষা করে আছি। সে রাত্রি এক অভূতপূর্ব রাত্রি। শ্রীমৎ সত্তর্ষি স্ত্রীর মাথার কাছে বসে আছেন। উমা ছিল পাশের ঘরে, কখনো জেগে, কখনো ঘুমিয়ে। শ্রীমৎ সত্তর্ষি এবং গুরুমা কথা বলছেন। গুরুকন্যার মুখে শুনেছি তাঁরা সম্ভবত সারা রাত্রি কথা বলেছিলেন। হয়তো শ্রীমৎ সত্তর্ষি সদ্গুরুর চরণে অর্পণ করার জন্য স্ত্রীকে তাঁর সাধনার বলে প্রবুদ্ধ করেছিলেন। গুরুমাও একনিষ্ঠ শিষ্যার মতো সেই শিক্ষা গ্রহণ করেছিলেন। এ ধরনের সঙ্গ দ্বারা গুরু শিষ্যকে সদ্গুরু প্রত্যক্ষ করান। কাশ্মীরি শৈবাগম তন্ত্রে এ কথা পাওয়া যায়। অবশ্য সেক্ষেত্রে আধারকেও উচ্চ সংবেদনশীল হতে হয়। গুরুমা যে উচ্চ আধার ছিলেন তা বলাই বাহুল্য। গুরুকন্যার মুখে শুনেছি তার পিতা প্রথম থেকেই ধর্মকর্মাদিতে যুক্ত ছিলেন এবং গুরুমা তাঁর অধ্যাত্ম সাধনায় কখনো কোনরূপ বিঘ্ন সৃষ্টি করেননি। তিনি সংসার ত্যাগ করে সদ্গুরু সদ্রূপানন্দের আশ্রয় নিয়ে চলে গেলেও ক্ষোভ করেননি, বরং শেষ সময়ে সত্তর্ষি শ্রীচরণ লাভ করার জন্য ধীরভাবে অপেক্ষা করেছেন। সদ্গুরুর জন্য এই যে প্রতীক্ষা, সেটাই তাকে উচ্চ আধারে পরিণত করেছে। পরের দিন ভোরবেলা গুরুমার মহাপ্রয়াণ ঘটে। নিমতলা ঘাটে গুরুমার শেষকৃত্য সম্পন্ন হয়। ওই শ্মশানে শ্রীমৎ সত্তর্ষি উপস্থিত ছিলেন। তাঁর ছবি
আজও টিনের ঘরে রক্ষিত আছে। দেখছি পথিত পাবনের কোলে গুরুমার পদযুগল, সত্তর্ষি মাথার দিকে বুকে হাত জড়ো করে দাঁড়িয়ে আছেন। উমা পতিত পাবনের পাশে উপবিষ্ট। গুরুমার পারলৌকিক ক্রিয়াদি সেরে গুরুদেব আশ্রমে ফিরলেন। উমা রইল তার পতিত দাদার কাছে, বড় স্নেহের ছোট বোনের মতো। আমাকে মার্জনা করুন, আজকে আর পাঠ করতে পারছি না। যে অংশ পাঠ করলাম আমি কেবলই যেন সেই দৃশ্য দেখতে পাচ্ছি। সত্যকে আশ্রয় করে যে জীবন, সে জীবন সংসারীর কি সন্ন্যাসীর, সেই ভাগাভাগি কখনো থাকে না। আসলে সে জীবন সত্যের। মৃত্যু সত্য, কিন্তু এমন বৈভবে মৃত্যু, তা আমাদের শুধু যে মূঢ় করে, আমাদের কণ্ঠস্তব্ধ করে দেয় তা নয়। এই মৃত্যু বোধহয় আমাদের নেপথ্যে মুগ্ধ করে। এই যে পড়া থামিয়ে আকাশবাণী স্টুডিওতে আমার দু চোখ জলে ভরে উঠছে, এই অশ্রু তাঁদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। মানুষের জীবনে স্নেহ, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, পারস্পরিক নিবেদন, এর চেয়ে বড় সত্য বোধহয় আর কিছু হয় না। এবং এই সম্পর্ক থাকে বলেই আমাদের প্রত্যেকের যাপিত সংসারও হয়ে ওঠে আশ্রম। তাই সত্যবদ্ধ যে জীবন, সেই সত্যকে কেন্দ্রে রেখে যে সংসার, সেই সংসারের নামই সংসার আশ্রম। প্রত্যেকের বুকের ভেতরে এই ছোট্ট সংসারটুকু হয়তো থাকে। সন্ন্যাসীর অন্তরে তার এক রূপ, সংসারীর অন্তরে তার আরেক রূপ, কিন্তু সেই রূপময় সত্য তা অমোঘ, তা শাশ্বত, তা চোখের জলের মতোই পবিত্র। গুরুমা, সত্তর্ষি কন্যা, সদ্য মাতৃহারা উমা, সকলকে আমার অন্তরের প্রণাম। আজ এই পর্যন্ত।